হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা এক্সেলের হোম ট্যাব নিয়ে আলোচনা করব। হোম ট্যাবের উপর আমরা দুটি ভিডিও তৈরি করব। একটি ভিডিও তৈরি করলে ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে, তার ক্ষেত্রে সকলেরই অসুবিধা হতে পারে। এই জন্য হোম ট্যাবের উপর আমরা দুটি আলাদা আলাদা ভিডিও তৈরি করব। এমএস এক্সেলের পার্ট 1 এর ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক এমএস এক্সেলের পার্ট 2 এবং হোম ট্যাবের পার্ট 1 ভিডিওটি। প্রথমে আমরা হোম ট্যাবের ফন্ট যে গ্রুপটি আছে এই ফন্ট গ্রুপটির অধীনে যে অপশনসগুলি আছে সেগুলি কাজগুলি আমরা ভালোভাবে দেখে নেব। প্রথমত যেটা আছে, এখানে যে লেখার স্টাইলগুলি আছে অর্থাৎ ফন্ট স্টাইলগুলি, এগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, মনে করা যাক আমি এই রোটির স্টাইলগুলি চেঞ্জ করতে চাই। এই রোটিকে আমরা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ফন্ট গ্রুপের অধীনে এখানে ফন্ট বলে যে অপশনটি আছে তার পাশে যে ড্রপ ডাউন অ্যারোটি আছে এটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে যদি নিচের দিকে নামি তাহলে আমরা বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছি। এর মধ্যে যেটি আমার পছন্দ আমরা যদি সেটিতে ক্লিক করে দিই তাহলে সেই স্টাইলটি এখানে নিয়ে নেবে। তার পাশে যেটি আছে এটিকে বলা হয় ফন্ট সাইজ। এটা দিয়ে আমরা লেখার সাইজকে বড় ছোট করতে পারি। দেখুন আমি মাউসগুলি এর উপর নিয়ে যাচ্ছি এবং লেখার সাইজটি ক্রমশ বড় হয়ে যাচ্ছে। অথবা তার পাশে যে দুটি আছে, প্রথমটিকে বলা হয় ইনক্রিজ ফন্ট সাইজ আর পাশেরটিকে বলা হয় ডিক্রিজ ফন্ট সাইজ। এটিতে ক্লিক করলেও ফন্টটি এক ঘাট করে বড় হতে থাকবে এবং পাশেও দেখুন এই নাম্বারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এটিতে ক্লিক করলে এটি ডিক্রিজ হতে থাকবে। আবার যদি আমরা এই ফন্টগুলোকে আগের অবস্থায় আনতে চাই তাহলে এই লাইনটিকে আবার আমরা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে পাশের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম এবং নরমালি যেটি থাকে সেটি হলো ক্যালিব্রি, আমি সেটিতে ক্লিক করে দিলাম, তাহলে এটি আবার আগের অবস্থায় চলে এলো। তারপরে যে অপশনসটি আছে সেটি হলো বোল্ড। এটিতে যদি আমরা ক্লিক করি বিতে, তাহলে উপরে যে হেডিংসগুলি আছে মানে যে লাইনটি আমার সিলেক্ট করা আছে অথবা যে রোটি সিলেক্ট করা আছে এই লেখাগুলি সব বোল্ড হয়ে যাবে। পাশেটি ইটালিক মানে লেখাগুলি একটু কাত হয়ে যাবে, তার পাশেটি আন্ডারলাইন, লেখার তলায় দাগ পড়ে যাবে। এখানে দু ধরনের আন্ডারলাইন হয়। এর পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা দেখতে পাবো একটি সিঙ্গেল আন্ডারলাইন, এটি ডবল আন্ডারলাইন। আবার যদি আমরা এগুলোকে ওঠাতে চাই তাহলে এই একটিতে ক্লিক করলেই আবার সেটি আগের অবস্থায় ব্যাক করে চলে আসবে। এবার যদি আমরা ফন্টের কালার চেঞ্জ করতে চাই, যে অংশটার কালার চেঞ্জ করতে চাই, মনে করা যাক পুরোটারই করতে চাই, পুরোটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে এই যেটি আছে এটিকে বলা হয় ফন্ট কালার। এখানে ক্লিক করে আমি যখনই এর উপর মাউসটি নিয়ে যাচ্ছি দেখুন এখানে কালারগুলি ক্রমশ চেঞ্জ হয়ে যাচ্ছে। এর মধ্যে যে কালারটি আমার পছন্দ আমি যদি সেটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন সেই কালারটি নিয়ে নিচ্ছে। আবার এটিকে আগের অবস্থায় আনতে গেলে আমরা একদম ক্লিক করে এখান থেকে আমরা যদি অটোমেটিকে ক্লিক করি তাহলে এটি আবার ব্ল্যাক হয়ে যাবে। আর তার পাশের যেটি আছে এটি হলো ফিল কালার। এটি দিয়ে আমরা পুরো পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে পারি। এখানটা ক্লিক করার পর এখানে বিভিন্ন কালার আছে, দেখুন এই মাউসটি নিয়ে যাচ্ছি, পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। যে কোনো একটি কালার দিয়ে আমি চেঞ্জ করে দিলাম। যদি আমি এটাকে আবার আগের অবস্থায় আনতে চাই তাহলে পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমরা বলে দিতে পারি নো কালার, তাহলে এটি আবার আগের অবস্থায় চলে আসবে। এবার যদি আমরা এই মার্কশিটটিকে প্রিন্ট করি তাহলে এখানে যে লাইনগুলি দেখাচ্ছে বা দাগগুলি দেখাচ্ছে সেগুলি প্রিন্ট আউট হবে না। এগুলোকে নরমালি বলা হয় গ্রিড লাইনস। এগুলি কাজের সুবিধার্থে দেওয়া যাতে আমরা সেলগুলিকে এখানে দেখতে পারি বা বুঝতে পারি, তার জন্য এগুলি দেওয়া রয়েছে। বাট যদি আমরা এগুলোকে প্রিন্ট করতে চাই দাগগুলি সহকারে তখন আমাকে কি করতে হবে, পুরো মার্কশিটটিকে আমরা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে যেটি আছে সেটিকে বলা হয় বর্ডার্স। এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে বিভিন্ন বর্ডার আছে। বটম বর্ডার, এটা দিলে একদম নিচে পড়ে যাবে, টপ ওপরে, লেফট খালি বাঁদিকে পড়বে। আর আমরা যদি সব বর্ডার দিতে চাই তাহলে আমাদের এখান থেকে ক্লিক করতে হবে অল বর্ডার্স। তাহলে দেখুন এখানে সব পুরোটি বর্ডার হয়ে গেছে। আবার যদি বর্ডারটিকে তুলতে চাই তাহলে এটি আমি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ক্লিক করে আমরা বলে দিলাম এখান থেকে নো বর্ডার। এবার আমরা বর্ডারটিকে যদি একটু কায়দা কানুন করতে চাই তাহলে পাশের তীর চিহ্নটায় ক্লিক করে আমরা একদম নিচে চলে আসলাম মোর বর্ডার্সে। মোর বর্ডার্সে আসার পর আমরা এখান থেকে বর্ডারে বিভিন্ন স্টাইল নিতে পারি। দেখুন বিভিন্ন এখানে স্টাইল দেওয়া আছে। আমি যদি এই স্টাইলটি নিয়ে নিলাম, মনে করা যাক এখানে কালার নিয়ে নিতে পারি বর্ডারের, মনে করা যাক এই কালারটি নিলাম। নেওয়ার পর এখানে আউটলাইনে ক্লিক করলে খালি আউটলাইন হবে, আর যদি আমি ইনসাইডে ক্লিক করি তাহলে আউটলাইন এবং ইনসাইড দুটোই হবে। করার পর আমরা যদি এখানে ওকে করে দিই তাহলে দেখুন আমি ঠিক যেরকম স্টাইল দিয়েছিলাম সেই স্টাইলের এখানে বর্ডার হয়ে গেছে। আবার যদি বর্ডারগুলিকে ওঠাতে চাই তাহলে পুরোটিকে আবার সিলেক্ট করতে হবে, করার পর এখান থেকে ক্লিক করে বলে দিতে হবে নো বর্ডার, তাহলে বর্ডারটি উঠে যাবে। এরপরে যেটি আছে সেটি হলো ক্লিপবোর্ড গ্রুপ। ক্লিপবোর্ড গ্রুপের মাধ্যম দিয়ে আমরা কোনো জিনিসকে কাট, কপি, পেস্ট এগুলি করতে পারি। এগুলো আমরা সকলেই জানি মোটামুটি ভাবে।
তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যদি আমরা এটিকে কপি করে অন্য জায়গায় নিতে চাই তাহলে এই জায়গাটিকে পুরো সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে ক্লিপবোর্ড গ্রুপের আন্ডার এখানে কপি বলে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে প্রেস করতে পারি কপির শর্টকাট কন্ট্রোল সি, অথবা আমরা যেটি সিলেক্ট করা আছে সেখানে মাউসটিকে রেখে মাউসের যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে এখানেও দেখুন কপি বলে যে অপশনটি আছে, আমরা যদি এখানে কপিতে ক্লিক করি তাহলেও কপি হয়ে যাবে। আমরা এখান থেকে কপিতে ক্লিক করলাম, কোথায় কপি করতে চাই আমি যদি সেখানটা ক্লিক করি, মনে করা যাক আমি এখানে কপি করতে চাই, এখানটা ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে পেস্টে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড দিয়ে আমরা প্রেস করতে পারি কন্ট্রোল ভি যেটি পেস্টের শর্টকাট, অথবা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে পেস্টে ক্লিক করে দিতে পারি। আমরা এখান থেকে পেস্টে ক্লিক করে দিলাম, তাহলে দেখুন ওপরেও এটি রয়েছে এবং নিচেও এটি রয়েছে। এটিকে মুছতে গেলে আমরা এটিকে ডিলিট প্রেস করে কিবোর্ড থেকে মুছে দিলাম। আর যদি আমি এটিকে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই অর্থাৎ মুভ করতে চাই, তাহলে জায়গাটিকে আমরা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা ক্লিক করতে পারি কাট, অথবা কিবোর্ড থেকে আমরা শর্টকাট কি প্রেস করতে পারি কাটের জন্য কন্ট্রোল এক্স, অথবা আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কাট বলতে পারি। আমরা এখান থেকে কাটে ক্লিক করে দিলাম, এবার যেখানে নেব সেখানে ক্লিক করলাম, করার পর এখানে একই পন্থায় যেভাবে আমরা পেস্ট করতে পারি সেভাবে আমরা পেস্ট করে দিলাম। আবার যদি এটিকে উপরে নিতে চাই তাহলে আবার এটিকে কাটে ক্লিক করলাম, করার পর আবার এই জায়গায় ক্লিক করলাম, করার পর এখানে গিয়ে আবার পেস্টে ক্লিক করে দিলাম, তাহলে এটি আবার এখানে চলে এলো। এইবার মনে করা যাক আমরা এখানে স্টুডেন্ট নেম যে লেখাটি আছে সেই লেখাটির স্টাইলটিকে একটু চেঞ্জ করলাম। মনে করা যাক এখান থেকে আমরা যে কোনো একটি স্টাইল দিয়ে দিলাম আমাদের পছন্দ মতন, এটি কালারটিকে একটু চেঞ্জ করে দিলাম, এটিকে ইটালিক করে দিলাম। এবার করার পর আমরা যদি চাই যে এইখানে যে স্টাইলটি অ্যাপ্লাই আছে সবকটি নামের উপরও সেম স্টাইল অ্যাপ্লাই হবে, তখন আমরা ক্লিক করতে পারি, যেখান থেকে আমরা স্টাইলটি নেব সেই জায়গাটিতে আগে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা ক্লিক করতে পারি ফরম্যাট পেইন্টার বলে যে অপশনটি আছে ক্লিপবোর্ড গ্রুপের আন্ডারে, আমরা এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর যে জায়গাটির উপর আমি এই স্টাইলটি অ্যাপ্লাই করতে চাইছি সেই জায়গাটিকে পুরো সিলেক্ট করে দিলাম, তাহলে দেখুন ওপরটার মতন নিচের গুলো সবকটি একই স্টাইল নিয়ে নিয়েছে। এবার আমরা চলে আসছি পরবর্তী যে গ্রুপটি সেটা হলো অ্যালাইনমেন্ট গ্রুপ। অ্যালাইনমেন্ট গ্রুপের মাধ্যম দিয়ে আমরা যে লেখাগুলি আমাদের আছে সেগুলি সেলের মধ্যে আমরা সাজাতে পারি, বিভিন্ন অ্যালাইনমেন্টে রাখতে পারি। এমএস এক্সেলে প্রধানত দু ধরনের অ্যালাইনমেন্ট ব্যবহৃত হয়, একটি হলো হরিজন্টাল অ্যালাইনমেন্ট আর একটি হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। প্রথমত আমরা এই লাইনটিকে সিলেক্ট করলাম, এটিকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। নর্মাল টেক্সট অলওয়েজ হয় লেফট অ্যালাইনমেন্ট আর নাম্বার হয় অলওয়েজ রাইট অ্যালাইনমেন্ট। এটা লেফট অ্যালাইনমেন্টই আছে, আমরা যদি এখানে সেন্টারে ক্লিক করি তাহলে লেখাগুলি প্রত্যেকটি সেলের মাঝখানে চলে আসবে, আর রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলে প্রত্যেকটি সেলের রাইট সাইডে চলে যাবে। নর্মালি থাকে লেফট অ্যালাইনমেন্ট, আমরা এটিকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এবার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ইউজ করার জন্য আমরা প্রথমে একটু রোটাকে বড় করে নিচ্ছি। রো নাম্বারের এখানে যে রো হেডার্স গুলো আছে তার এখানে মাউসটি নিয়ে আসলে দেখুন মাউসটি একটু দুমাথা অ্যারোতে পরিণত হয়ে আছে। নর্মালি রো যে হাইট থাকে সেই হাইটটি থাকে 15 পিক্সেলস, আমরা এটাকে চেপে রেখে বড় করতে পারি। এবার আমরা এই লাইনটিকে বা রোটিকে সিলেক্ট করলাম উপরে হেডিংটিকে। নর্মালি ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে সবকটি লেখা থাকে বটম অ্যালাইনমেন্টে, এখানে এগুলি হলো সব ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা বটমে আছে। আমরা যদি টপে ক্লিক করি তাহলে দেখুন টপে চলে যাচ্ছে, আর মিডিলে ক্লিক করলে মাঝখানে চলে আসছে। নর্মালি বাই ডিফল্ট যেটি থাকে সেটি হলো বটম অ্যালাইনমেন্ট। আবার যদি আমরা এখানে রো হেডারটির এখানটা মাউসটি নিয়ে গিয়ে এটাকে চেপে রেখে আমরা যদি আবার এটিকে 15 পিক্সেলে নিয়ে আসি তাহলে এটি আবার আগের অবস্থায় চলে আসবে। এবার যে অপশন দুটি আছে সেগুলো হলো ইন্ডেন্টেশন, এটিকে বলা হয় ডিক্রিজ ইন্ডেন্ট আর পাশেরটিকে বলা হয় ইনক্রিজ ইন্ডেন্ট। ইন্ডেন্ট মানে হলো আমরা যদি নামটিকে পুরোপুরি মাঝখানে না রাখতে চাই, একটু সরিয়ে নিতে চাই, তাহলে আমরা যদি এখানে ইনক্রিজে ক্লিক করি তাহলে দেখুন এটি এক ঘাট করে ডান দিকে সরতে থাকছে। আবার যদি ডিক্রিজে ক্লিক করি তাহলে এটি আবার আগের জায়গায় ব্যাক করে চলে আসছে বা পেছন দিকে চলে আসছে। আবার আমরা যদি এখানে সেন্টারে ক্লিক করি তাহলে এটি মাঝখানে চলে আসবে। ইন্ডেন্টেশনের মাধ্যম দিয়ে আমরা সেন্টার, লেফট বা রাইট কোনো জায়গায় যদি না চাই বা মাঝামাঝি কোনো একটি জায়গায় যদি এটিকে রাখতে চাই তখন আমরা ইন্ডেন্টেশনের মাধ্যম দিয়ে এটিকে সরাতে পারি। এবার পরবর্তী যে অপশনটি আমরা এখানটায় চলে আসি র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট মানে হলো মনে করা যাক এখানে যে রোল নাম্বারটা এনও লেখা আছে, আমি এটিকে পুরো করে দিচ্ছি। এখানটা ক্লিক করে আমরা ফর্মুলা বার যেখানে আছে সেখানটায় ক্লিক করলাম, করে আমরা এখান থেকে লিখে দিলাম সরাসরি নাম্বার। লিখে আমরা যদি এন্টার দিই তাহলে এটি রোল নাম্বার হয়ে গেল, কিন্তু দেখুন রোল নাম্বারটি এখানটায় দেখা যাচ্ছে না পুরোপুরি ভাবে। তখন আমরা যদি রোল নাম্বারে রেখে আমরা যদি এখান থেকে র্যাপ টেক্সট অপশনে ক্লিক করি এবং করার পর আমরা যদি রোটাকে একটু স্লাইড বড় করে নিই তাহলে দেখুন এখানে নাম্বারটি অ্যাড হয়ে গেছে বা নাম্বারটি ঢুকে গেছে, এটি পাশে সরে যায়নি বা পাশের কলামের দিকে চলে যায়নি।
আবার যদি আমরা র্যাপ টেক্সট অপশনে ক্লিক করি তাহলে এটি আবার আগের মতন অবস্থায় চলে গেল। আবার যদি র্যাপ টেক্সটে ক্লিক করি তাহলে আবার এটি একটা সেলের মধ্যে সম্পূর্ণভাবে এঁটে যাচ্ছে। এবার যে অপশনটিতে আসবো সেটি হলো মার্জ এন্ড সেন্টার। মনে করা যাক এখানে ওপর দিকে আমি এখানটায় স্কুলের একটি নাম লিখে দিলাম, যে স্কুলের মার্কশিট তৈরি হচ্ছে। মনে করা যাক আমরা এখানটা লিখে দিলাম, আর পরের সেলে লিখে দিলাম এখানটায় মার্কশিট। এবার আমরা যদি চাই এই যে এবিসি সেকেন্ডারি স্কুল, এই পুরো কথাটি, পুরোটা যে মার্কশিট আছে যতটা, একদম এখান থেকে শুরু করে এইচ থেকে শুরু করে আপ টু আর কালাম অব্দি, তখন আমরা কি করলাম, এই সবকটি সেলকে একসঙ্গে সিলেক্ট করলাম। করার পর আমরা যদি এখান থেকে মার্জ এন্ড সেন্টার অপশনে ক্লিক করি তাহলে দেখুন এটি সবকটি সেল নিয়ে একটি সেলে পরিণত হয়ে গেল এবং এটি মাঝখানে চলে এলো। একইভাবে আমরা যদি মার্কশিটকেও করতে চাই তাহলে মার্কশিটটাকে এখানটা ক্লিক করলাম, করার পরে এই সবকটি সেলকে একসঙ্গে সিলেক্ট করলাম, করার পর এখানেও মার্জ এন্ড সেন্টারে ক্লিক করে দিলাম। আবার যদি এটিকে আনমার্জ করতে চাই তাহলে আবার যদি আমরা এটিতে ক্লিক করি তাহলে আবার এটি আনমার্জ হয়ে যাবে, আবার মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলে আবার মার্জ হয়ে যাবে। তাছাড়াও আমরা এখানে সবকটি সেলকে সিলেক্ট করলাম, করার পর এখানে মার্জ এন্ড সেন্টারের পাশে যে ড্রপ ডাউন অ্যারো আছে সেখানে যদি আমরা ক্লিক করি, আমরা যদি এখানে বলি মার্জ অ্যাক্রস, তাহলে দেখুন সেলগুলি সব মার্জ হয়ে গেছে কিন্তু লেখাটি লেফট হ্যান্ড সাইডে রয়েছে, কারণ এটি সেন্টারে আসেনি। আবার এটিকে যদি আনমার্জ করতে চাই আমি এখানটায় গিয়ে ক্লিক করে আমি এখানে আবার ক্লিক করতে পারি, বা এখানে আনমার্জ সেলসে ক্লিক করলেও আবার আনমার্জ হয়ে যাবে। আর যদি আমি মার্জ সেলসে ক্লিক করি, এটা মার্জ অ্যাক্রসের মতনই, খালি সেলগুলি মার্জ হয়ে যাবে, লেখাটি যেখানে আছে সেখানেই থাকবে। আবার এখানটায় ক্লিক করলে এটি আবার আনমার্জ সেলস হয়ে যাবে। পরের যে অপশনটি আসছে সেটি হলো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন দিয়ে আমরা লেখাগুলিকে বিভিন্ন কাত বা অ্যাঙ্গেলে এটিকে ব্যবহার করতে পারি। যেরকম মনে করা যাক আমি প্রথমে উপরে হেডিং লাইনটিকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি ওরিয়েন্টেশনের পাশে, আমরা যদি বলি অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ তাহলে এরকম হবে, কিন্তু এটি পুরো দেখা যাচ্ছে না। আমরা যদি রোটিকে বড় করে নিই তাহলে এটি সম্পূর্ণভাবে দেখা যাবে। আবার এখান থেকে আমরা যদি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ বলি তাহলে এরকম হবে, ভার্টিক্যাল টেক্সট বলে এরকম হবে, রোটেট টেক্সট আপ করলে এরকম হবে, রোটেট টেক্সট ডাউন করলে এরকম হবে। আবার যদি এটিকে আগের অবস্থায় আনতে চাই তখন একদম নিচে এখানটা লেখা আছে দেখুন ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করলে এখানে ফরম্যাট সেলস নামক একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে রাইট হ্যান্ড সাইডে দেখুন ওরিয়েন্টেশন যে অপশনটি আছে সেখানে একটি ঘড়ির মতন দেখাচ্ছে কোন অ্যাঙ্গেলে আমি করতে চাই। এখানে আমরা যদি সোজাসুজি করতে যাই তাহলে একদম এখানে সরাসরি আমি ক্লিক করে দিলাম, তাহলে দেখুন টেক্সট লেখাটি সোজাসুজি হয়ে যাচ্ছে। হওয়ার পর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে এগুলি আবার যেরকম অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসবে। এছাড়াও আমরা এই ওরিয়েন্টেশনের মাধ্যম দিয়ে আমরা র্যাপ টেক্সটও করতে পারি। তখন আমাদের কি করতে হবে, এখানে ধরা যাক আমি আবার রোল নাম্বার কথাটিকে এখানে এনোটাকে তুলে দিয়ে আমি এখানটা পুরো নাম্বার লিখে দিলাম। লেখার পর আমরা এখান থেকে যেরকম র্যাপ টেক্সট করতে পারি সেরকম ওরিয়েন্টেশনের এখানে ক্লিক করে আমরা যদি বলি ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এখানে গিয়ে দেখো র্যাপ টেক্সট বলে একটি অপশন আছে, যদি আমি এটিতে ক্লিক করে দিই তাহলে এটি র্যাপ টেক্সট হয়ে যাবে। এবার এটিকে ওঠানোর জন্য আমি এখানেও ক্লিক করতে পারি, অথবা ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গিয়ে আমি এখান থেকে টিক চিহ্নটি তুলে দিতে পারি। দেওয়ার পর যদি আমি ওকে করি তাহলে এটিও আগের অবস্থায় চলে আসবে। আর যদি আমরা এখানে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গিয়ে আমরা যদি এখানটায় বলি স্প্রিং টু ফিট, এটিতে ক্লিক করি তাহলে কি করবে, এখানে রোল নাম্বারটিকে একটা লাইনের মধ্যেই রেখে দেবে, কিন্তু ছোট করে জিনিসটাকে একটা লাইনের মধ্যে পুরো ঢুকিয়ে দেবে। আবার এটিকে আগের জায়গায় আনতে গেলে এখানে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, করার পর এখান থেকে স্প্রিং টু ফিট এখানটায় টিক চিহ্নটি উঠিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে এটি আবার আগের অবস্থায় চলে আসবে। এবার আমরা পরবর্তী যে গ্রুপটি আছে সেটি হলো নাম্বার গ্রুপের আন্ডারে চলে আসি। এটির মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন নাম্বারের পাশে আমরা ডলার সাইন, রুপিস সাইন বা পার্সেন্টেজ ইউজ করতে পারি, কমা ইউজ করতে পারি, ডেসিমেল বাড়াতে পারি, কমাতে পারি। ধরা আমি এখানে যেখানে নাম্বার আছে সেই জায়গাগুলিকে সিলেক্ট করলাম, করার পর প্রথমে এখানে নাম্বারসের আন্ডারে আমরা যদি এখানটা ক্লিক করি, এটা হলো অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। ক্লিক করার পর আমরা যদি এখানে ডলার ইংলিশ দিই তাহলে দেখুন সব কটার পাশে ডলার সাইন পড়ে গেছে এবং ডেসিমেল দুটি দুটি করে হয়ে গেছে। পুরো ব্যাপারটিকে যদি আবার এখান থেকে অন্য যদি চাই ইউরো, ইংলিশ, ইউনাইটেড স্টেটস করতে চাই বিভিন্ন করতে পারি। আর যদি আগের জায়গায় আনতে চাই তাহলে ওপরে যেটি লেখা আছে এখানে অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট, এখানটা ক্লিক করে আমাদের করতে হবে জেনারেল, তাহলে এটি যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় চলে আসবে। পাশেটি যেটা আছে এটিকে বলা হয় পার্সেন্টেজ স্টাইল। এখানে পার্সেন্টেজ দিলে সবকটাকে 100 দিয়ে গুণ করে পাশে একটি পার্সেন্টেজের সাইন বসিয়ে দেবে। আবার আগের জায়গায় আনতে গেলে এখানে ক্লিক করে জেনারেল, এটি দিলে কমা পড়বে, যেরকম আমরা 100 ক্ষেত্রে কমা দিই, 1000 ক্ষেত্রে কমা দিই সেরকম কমা আসবে। আবার এখানে জেনারেলে ক্লিক করলে আগের জায়গায় চলে আসবে। আর এটি হলো ইনক্রিজ ডেসিমেল, এটি হলো ডিক্রিজ ডেসিমেল। এখানটা ক্লিক করলে ডেসিমেল এক ঘাট করে বাড়তে থাকবে, এটাতে ক্লিক করলে এক ঘাট করে কমতে থাকবে
যদি আগের অবস্থায় আনতে চাই তাহলে এখানে ক্লিক করে আমাকে বলতে হবে জেনারেল, তাহলে যেমন ছিল সেরকম অবস্থায় চলে আসবে। এই ছিল আমাদের এক্সেলের দ্বিতীয় পার্ট এবং হোম ট্যাবের প্রথম পার্ট। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও অর্থাৎ হোম ট্যাবের দ্বিতীয় পার্ট খুব শিগগিরই নিয়ে আসছি, সঙ্গে থাকুন।